লেখক মোহাম্মদ সাইফের ফেসবুক পেজের লিঙ্কটি আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আপনারা লিঙ্কটিতে ভিজিট করে পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। লেটেস্ট আপডেটগুলো আপনারা সহজেই জানতে পারবেন। সেই সাথে আপনারা লেখকের সাথে সরাসরি মেসেঞ্জারে কথা বলতে পারবেন। সো দেরি না করে লেখক মোহাম্মদ সাইফের ফেসবুক পেজটি আপনারা ফলো দিয়ে রাখুন। সবাইকে ধন্যবাদ। গল্পতরু চ্যানেলে আপনাদের সাথে আছি আমি রাজ। পড়ছিলাম মোহাম্মদ সাইফের উপন্যাস কালো অধ্যায়। পড়ছি এর 7ম ও শেষ পর্ব। আমার আর সাহিলের সম্পর্কটা খুব বেশি দিন স্থায়ী হয়নি, বললেন শিরিন বানু। তবে মাস 6 আমি আর সাহিল চুটিয়ে প্রেম করেছিলাম। প্রতিদিন বিকালে আমরা রিকশা নিয়ে ঘুরতাম, কখনো যেতাম নৌকা ভ্রমণে। আমাদের কলেজের পাশে ছিল বিখ্যাত এক বাওড়, সেই বাওড়ে আমরা নৌকা ভ্রমণ করতাম। সাহিলের সাথে কাটানো প্রতিটি বিকালকে তখন আমার স্বপ্নের মতো মনে হতো এ যেন সত্যি না, আবার স্বপ্নও না, এ যেন স্বপ্নের মতো সত্যি। আমাদের সেই মধুর সম্পর্কটার মৃত্যু সেদিনই হলো যেদিন সাহিল আমাকে আনুষ্ঠানিকভাবে বিয়ের প্রস্তাব দিল। একটা গোলাপ আর হীরার আংটি হাতে নিয়ে আমার সামনে হাঁটু মুড়ে বসল সাহিল। তারপর সিনেমা স্টাইলে আমার চোখে চোখ রেখে বলল, উইল ইউ ম্যারি মি? আচমকা সাহিলের এই বিয়ের প্রস্তাবে আমি চমকে উঠেছিলাম। আনন্দের মোচড়ে আমার চোখে পানি এসে গিয়েছিল। সাহিলের সাথে আমার বিয়ে হচ্ছে, এই দৃশ্যটা ছিল আমার স্বপ্নে দেখা স্বপ্নের মতো প্রিয়। আমি কিছুক্ষণ পর সাহিলকে বললাম, তুমি আমার ব্যাপারে কিছু জানো না সাহিল? তাহলে জানাও, উত্তর দিল সাহিল। সুরাইয়া হক আর মাহবুবুল হক আমার আসল বাবা মা নয়। ওনারা আমাকে দত্তক নিয়েছিলেন। আমি ওনাদের পালিত কন্যা। আমি খুবই দরিদ্র পরিবারের সন্তান। আমার মা এখনো বস্তিতে থাকে আর বাবা নিরুদ্দেশ। তার বিরুদ্ধে খুন এবং চুরির অভিযোগ আছে। আমার কথা শুনে সাহিল সোজা হয়ে দাঁড়ালো, বলল, তুমি নিশ্চয়ই আমার সাথে মজা করছো, ঠিক না শিরিন? না সাহিল, আমি মজা করছি না। আমি যা বলেছি তা সবই সত্যি। সরি সাহিল, কথাটা আমার আরও আগে তোমাকে বলা উচিত ছিল, কিন্তু তোমাকে হারানোর ভয়ে আমি কথাটা বলতে পারিনি। আই এম সরি সাহিল, তবে তুমি চাইলে আমাকে এখনও ত্যাগ করতে পারো। আমি যে সত্যি কথা বলছি সেটা সাহিল আমার বডি ল্যাঙ্গুয়েজ দেখেই বুঝতে পেরেছিল। তারপর সাহিল কিছুক্ষণ চুপ করে থাকল। অবশেষে সে বলল, আমি তোমাকে ভালোবাসি শিরিন, তোমার বায়োডাটাকে না। আমি এখনও তোমাকে বিয়ে করতে চাই। উইল ইউ ম্যারি মি? আমি চোখে পানি নিয়েই হাসলাম। তারপর সাহিলের চোখে চোখ রেখে বললাম, ইয়েস, আই উইল ম্যারি ইউ। সাহিল আপনার বাবার বন্ধু হয়েছিলেন কিভাবে? আমি জিজ্ঞাসা করলাম শিরিন বানুকে। প্রশ্নটা আমি বিশেষ কারণে করলাম, কারণ আমি দেখতে পাচ্ছিলাম সাহিলের কথা বলতে গিয়ে আবারও শিরিন বানু 2 চোখ ভরে উঠছে। সাহিল নামক স্মৃতির বরফটা অশ্রু হয়ে শিরিন বানুর চোখ দিয়ে ঝরে পড়তে চাইছে। আমি তাই ওনাকে একটু স্বাভাবিক করতেই প্রশ্নটা করলাম, প্রসঙ্গটা একটু বদলালাম। শিরিন বানু তখন চোখ মুছে আমাকে বললেন, ওই বন্ধুত্বটা আসলে ছিল একটা স্নেহের সম্পর্ক। আমার বাবা প্রতিদিন বিকালে যেতেন পাবলিক লাইব্রেরিতে, সাহিলও আসতো লাইব্রেরিতে। সাহিল তখন নতুন এসেছিল যশোর ক্যান্টনমেন্টে। মেজর হবার পর তার প্রথম বদলি ছিল যশোরে। ক্যান্টনমেন্টে তখনও সাহিলের তেমন কোনো বন্ধু ছিল না, তাই সেই সময় কাটাতে লাইব্রেরিতে আসত। সেই সূত্রেই বাবার সাথে সাহিলের পরিচয় হয়। তারপর কি হলো শিরিন বানু? পরের মাসেই সাহিল তার বাবা মাকে খবর পাঠালো। ওনাদের ঢাকা থেকে যশোরে আসতে বলল আমাকে দেখতে। এক শুক্রবার বিকালে সাহিলের বাবা মা এলেন আমাদের বাড়িতে। আমি সেজেগুজে সাহিলের বাবা মার সামনে বসলাম। সেদিন আমাদের ড্রয়িং রুমে ছিল 6 জন মানুষ। আমার বাবা মার সাথে আমি, আর সাহিলের বাবা মার সাথে সাহিল। সাহিলের বাবা মা আমাকে এবং আমার পরিবারকে দারুণ পছন্দ করলেন। ওনাদের চেহারার খুশি সেদিন বলে দিচ্ছিল ওনারা ইতিমধ্যেই আমাকে ওনাদের ছেলের বউ হিসেবে গ্রহণ করেছেন। এক পর্যায়ে সাহিলের বাবা আমার বাবাকে বললেন, মাহবুবুল সাহেব, আপনার মেয়েকে আমাদের ভীষণ পছন্দ হয়েছে। আপনারা চাইলে আমরা এখনই শিরিনকে আংটি পরাতে পারি। শিরিনকে বাঁধার জন্য আমরা ফাঁদ সাথে করে নিয়েই এসেছি। বাবা উত্তর দিলেন, দেখুন,
শিরিন সম্পর্কে সাহিল আপনাদের কিছু বলেছে কিনা জানি না, তবে শিরিনের বাবা হিসেবে শিরিন সম্পর্কে কিছু কথা আপনাদের বলা দরকার। সেটা হলো, আমরা শিরিনের জন্মদাতা পিতামাতা না। ওকে আমরা অনেক বছর আগে দত্তক নিয়েছিলাম। শিরিনের বয়স তখন ছিল 3 বছর। তখন থেকেই শিরিন আমাদের বাবা মা বলে জানে। ওর আসল বাবা মা এখনও জীবিত আছেন। এরপর বাবা আমার ছেলেবেলার সব কথা সাহিলের বাবা মাকে বিস্তারিত বললেন, কিছুই গোপন করলেন না। আমার আসল বাবা মার পরিচয়ও সাহিলের বাবা মাকে জানালেন। বাবার কথা শেষ হলে সাহিলের বাবা আর বসে থাকতে পারলেন না, বসা থেকে উঠে দাঁড়ালেন। তখন ওনার দু চোখে দাউ দাউ করে আগুন জ্বলছিল। আমি সাহিলের বাবার চোখ মুখ দেখেই বুঝলাম সাহিল তার বাবা মার কাছে আমার আসল পরিচয় গোপন করেছে। সে বলেনি আমি হক পরিবারের দত্তক কন্যা। সাহিলের বাবা অনেক কষ্টে ভদ্রতা বজায় রেখে বললেন, মিস্টার হক, আই রেসপেক্ট ইউর অনেস্টি, বাট আই হেট ইউর স্টুপিডিটি। আপনার সততার জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাই, কিন্তু আপনার মূর্খতার জন্য আপনাকে জানাই ধিক্কার। বাবা অপরাধীর মতো মাথা নিচু করে বললেন, মানে? আপনার কথা ঠিক বুঝতে পারলাম না। না বোঝার তো কিছু নেই মাহবুবুল হক। বিয়ের আগে আপনি শিরিনের আসল পরিচয় আমাদের জানিয়েছেন, এটা আপনার সততা। আর মূর্খতা হচ্ছে আপনি কিভাবে ভাবলেন একটা চোরের মেয়ের সাথে আমি আমার একমাত্র ছেলের বিয়ে দেব? আমাকে দেখে কি আপনার মনে হয় আমি এতটা উদার? এখানে শিরিনের দোষ কোথায়? বিনীত গলায় জিজ্ঞাসা করলেন বাবা। বাবার এমন নরম গলা আমি কোনোদিন শুনিনি। আপনারা বিনা দোষে শিরিনকে কেন শাস্তি দিবেন? আমার বাবার করুণ স্বর সাহিলের বাবার ওপর কোনো প্রভাবই ফেলতে পারল না। তিনি দাম্ভিক কণ্ঠে বাবাকে বললেন, শিরিনের দোষ জানতে চান? বলছি শিরিনের দোষ কোথায়। শিরিনের দোষ হচ্ছে তার শরীরের 50% জিন হলো তার বাবার, যেটা নাকি একজন চোরের জিন, আর বাকি 50% জিন হলো তার মায়ের, যে নাকি অপরাধী না হয়েও অশিক্ষিত মূর্খ। আর শিরিন দায়ী, যা তার জেনেটিক বিন্যাস। এটাই শিরিনের অপরাধ। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? শিরিনের অপরাধ, সে চোরের মেয়ে। এরপর সাহিলের বাবা আমাদের ঘর ছেড়ে বেরিয়ে গেলেন। যাওয়ার সময় তারা সাহিলকেও উঠিয়ে নিয়ে গেলেন। সাহিল অবশ্য সামান্য প্রতিবাদ করেছিল, কিন্তু সেটা তার বাবার দৃঢ়তার সামনে একেবারেই টেকেনি। সাহিলের দুর্বল প্রেম সেদিন তার বাবার কাছে কোনো অধিকারই চাইতে পারেনি। সাহিলের প্রেম বিনা যুদ্ধেই পরাজিত হয়েছিল। আমার দিকে তাকাও অনুষ্ঠানের এই পর্যায়ে আমাকে দেখানো হলো টেলিভিশনের পর্দায়। আমি দর্শকদের আরেকবার মনে করিয়ে দিলাম কোন উদ্দেশ্য নিয়ে আমরা অনুষ্ঠানটি করছি। আমি দর্শকদের বললাম, প্রিয় দর্শক, আপনারা যারা এইমাত্র আমাদের সাথে যুক্ত হয়েছেন তাদের কাছে আমি আমাদের অনুষ্ঠানের উদ্দেশ্যটা আরেকবার ব্যাখ্যা করতে চাই। আধুনিক স্নায়ুবিজ্ঞানীদের ভাষ্য অনুযায়ী মানুষের চোখের দৃষ্টির বিশেষ ক্ষমতা আছে। দুজন শত্রু যদি নির্বাক 5 মিনিট একে অন্যের চোখের দিকে তাকিয়ে থাকে, তাহলে অধিকাংশ সময় দেখা যায় তারা একে অন্যকে ক্ষমা করে দিয়েছেন। আমরা আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে প্রমাণ করতে চাই স্নায়ুবিজ্ঞানীদের এই থিওরি কি ঠিক না ভুল। তাই আমরা আমাদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছি দুজন বিশেষ ব্যক্তিত্বকে। তাদের একজন হচ্ছেন একসময় নামকরা রাজনীতিবিদ জনাব তাজুল ইসলাম, আর অন্যজন হচ্ছেন শিরিন বানু। একসময় তাজুল ইসলাম আর শিরিন বানু ছিলেন ঘনিষ্ঠ বন্ধু, কিন্তু এখন তারা একে অন্যের শত্রু। একজনের কারণে আরেকজন 12 বছর জেল খেটেছেন। আমরা এখন তাদের গল্প শুনছি। ওনারা বলছেন ওনাদের ছোটবেলার কথা, ওনাদের বন্ধু হবার কথা, বলছেন কিভাবে ওনারা বন্ধু থেকে শত্রু হলেন। শিরিন বানু, আমরা এতক্ষণ আপনার কথা শুনছিলাম, এবার আপনি আপনার গল্পের বাকি অংশটুকু বলুন। বুঝলেন কামাল সাহেব, মাঝে মাঝে আমি ভাবি আমি কে সেটা আমার আসল পরিচয় না। আমি কে না সেটা আমার আসল পরিচয়। সুরাইয়া হক এবং মাহবুবুল হক আমাকে ছোটবেলা থেকে বড় করেছেন, এটা সাহিলের বাবার কাছে কোনো গুরুত্বই পেল না। ওনারা যে আমার জন্মদাতা বাবা মা না, এটাই সাহিলের বাবার কাছে গুরুত্ব পেল। সেদিনের পর সাহিল আপনার সাথে আর যোগাযোগ করেনি? জিজ্ঞাসা করলাম শিরিন বানুকে। না, উত্তর দিলেন শিরিন বানু। সাহিল ছিল আমার জীবনের প্রথম এবং একমাত্র প্রেম। তাই সাহিলের দেওয়া ধাক্কাটা যেমন আমার হৃদয়কে ভেঙে চুরমার করে দিয়েছিল, তেমনি আমাকে একটা অতি দরকারি শিক্ষাও দিয়েছিল। আমি বুঝতে পেরেছিলাম আমি যেখানেই যাই না কেন আমার অতীত আমাকে ছায়ার মতো অনুসরণ করবে। সে আমাকে কোনোদিন মুক্তি দেবে না। আমি আমার অতীতের কারাগারে বন্দী
এবং নিরপরাধ অপরাধী। আমার সেই দুঃসময়ে তাজুল ইসলাম আমার বাবার পাশে দাঁড়ালেন। আমাকে তিনি নতুন পথ দেখালেন। একদিন তিনি আমাকে বললেন, শিরিন, মানুষকে যদি ভালোবাসা দিয়ে জয় করতে না পারো, তাহলে তাকে ভয় দিয়ে জয় করো। আপনার কথা ঠিক বুঝলাম না তাজুল ভাই, বললাম আমি। তাজুল ইসলাম উত্তর দিলেন, আমাকে দেখো শিরিন, মানুষ আমাকে মান্য করে কেন জানো? কারণ তারা আপনাকে ভালোবাসে। ভুল শিরিন, বললেন তাজুল ইসলাম। মানুষ আমাকে মান্য করে কারণ তারা আমাকে ভয় পায়। আর মানুষ কেন আমাকে ভয় পায়? কারণ আপনার আছে ক্ষমতা। বুঝলে শিরিন, মানুষ আমাকে কুর্নিশ করছে সেটাই বড় কথা। ভয়ে করছে না ভালোবেসে করছে, সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আপনি আমাকে কি করতে বলছেন তাজুল ভাই? রাজনীতি করতে বলছি। আবার সক্রিয় রাজনীতি শুরু করো শিরিন। সামনে উপজেলা নির্বাচন। আমি চাই তুমি আমাদের দল থেকে উপজেলা নির্বাচন করো। নিজের পায়ে দাঁড়াও শিরিন, অন্যের পায়ে দাঁড়ানোর চেষ্টা করো না। পৃথিবীকে দেখাও তোমার আসল জেনেটিক ক্ষমতা। নিজেকে প্রমাণ করো শিরিন। যে পথে কেউ হাঁটতে চায় না, সেই পথে তুমি দৌড়ে দেখাও। আপনি কি তাজুল ইসলামের কথায় সেবার উপজেলা নির্বাচন করলেন? হ্যাঁ, করলাম। শুধু করলাম না, জিতলামও। বিপুল ভোটে জিতলাম। আমি হলাম সদর উপজেলার ভাইস চেয়ারম্যান, যশোরের প্রথম নারী জনপ্রতিনিধি। জানেন কামাল সাহেব, নিঃস্ব হবার একটা বিরাট সুবিধা আছে। নিঃস্ব মানুষরা খুব সহজে বেপরোয়া হতে পারে, যাকে বলে ডেসপারেট পিপল। তাদের হারানোর কিছু থাকে না। বিশাল আকাশ হয় তাদের অর্জনের লিমিট। আমি উপজেলার ভাইস চেয়ারম্যান এবং তাজুল ইসলাম আমার বড় ভাই। আমি যেখানেই যাই, আমার পিছনে সবসময় থাকে 10-12 জন মানুষ। সবাই আমার সাথে নিচু গলায় কথা বলে, এ কাজ ও কাজ করে দেবার অনুরোধ করে, উঠতে বসতে সালাম দেয়। আমি যখন বাইরে যাই, তখন নিজেকে আমার রানী বলে মনে হয়। আমি তখন ক্ষমতার নেশায় আসক্ত হতে শুরু করেছিলাম। ক্ষমতার নেশাই আমাকে সাহিলের দেওয়া ক্ষতটাকে সহ্য করার শক্তি দিল। বুঝলেন কামাল সাহেব, ক্ষমতার নেশা বড়ই ভয়ঙ্কর। সে নেশা টাকার নেশার চেয়েও শক্তিশালী। ক্ষমতার নেশা যে কী জিনিস, সেটা সেই বুঝবে যে কোনোদিন ক্ষমতাবান ছিল। আমি প্রায় বছর 3 দাপটের সাথে রাজত্ব করলাম যশোর সদর উপজেলায়। ততদিনে তাজুল ইসলামের সাথে আমার সম্পর্কের ঘনিষ্ঠতা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। সবাই জানে তাজুল ইসলাম আমার বড় ভাই, আর আমি তার ছোট বোন। তাজুল ইসলাম যে কোনো কাজ করার সময় আগে আমার সাথে পরামর্শ করে, আর আমিও তার অনুমতি ছাড়া কোনো কাজ করি না। এইভাবে চলল আরও কিছুদিন। তারপর আমার জীবনে আবার ধাক্কা খাবার সময় এলো। আমি তখনও জানতাম না যে আমি আমার জীবনের সবচেয়ে বড় ধাক্কাটা এখনো খাইনি। আমাকে সেই ধাক্কাটা দিলেন তাজুল ইসলাম। তাজুল ইসলামের সাথে আমার ঘনিষ্ঠ সম্পর্কটাই আমার জীবনের সবচেয়ে বড় অভিশাপ হয়ে দাঁড়ালো। আমাকে তাজুল ইসলাম জীবিত রেখেই খুন করলেন। সেটা কিভাবে? তাজুল ইসলাম আমাকে মিথ্যা খুনের মামলায় ফাঁসিয়ে দিলেন। যেই অপরাধ আমি করিনি, সেই অপরাধের দায়ে আমার 12 বছরের সশ্রম কারাদণ্ড হল। ফাঁসি হলে আমি বেঁচে যেতাম, একবারে আমার মৃত্যু হতো। কিন্তু আমার কপালে ফাঁসি জুটল না। জজ সাহেব আমার বয়স, আমার সম্পূর্ণ জীবন বৃত্তান্ত, আগে কোনো অপরাধ না থাকার রেকর্ড, এসব বিবেচনা করে আমাকে ফাঁসির বদলে 12 বছরের সশ্রম কারাদণ্ড দিলেন। সবার ঘৃণা মাথায় নিয়ে 12টা বছর আমি প্রতিদিন একটু একটু করে মরতে লাগলাম, যে মরণ আমি এখনো মরছি। খুনটা কিভাবে হয়েছিল? আমি জিজ্ঞাসা করলাম শিরিন বানুকে। শিরিন বানু অনেক জোরে একটা দীর্ঘশ্বাস ছাড়লেন। এরপর ব্যাগ থেকে টিস্যু পেপার বের করে চোখ মুছতে শুরু করলেন। আমি যখন উপজেলার ভাইস চেয়ারম্যান, তখন একদিন তাজুল ইসলামের বাড়িতে গেলাম। দেখলাম ওনার খুব মন খারাপ। আমি যদিও জানতাম তাজুল ইসলামের মন কেন খারাপ, তারপরও আমি ওনাকে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে ভাই, আপনার মন খারাপ কেন? কোনো সমস্যা? সমস্যা তো একটাই শিরিন, উত্তর দিলেন তাজুল ইসলাম। শিকদার বড় যন্ত্রণা করছে। সে আমাকে শান্তিতে থাকতে দেবে না। কি যে করি বুঝতে পারছি না।
ব্যাপারটার একটা স্থায়ী সমাধান হওয়া দরকার। শিকদারের পুরো নাম শরীফ শিকদার। সে আমাদের দল করত, তবে পার্টিতে সে ছিল আমাদের বিরোধী গ্রুপে। শরীফ শিকদার পেশায় একজন উকিল। বছরখানেক হল শিকদার গ্রুপটা আমাদের পার্টিতে যথেষ্ট শক্তি সঞ্চয় করেছিল। তাজুল ইসলামের দীর্ঘ রাজনৈতিক জীবনে যত শত্রু ছিল তাদের সবাই যোগ দিয়েছিল শিকদার গ্রুপে। তখন তারা অনেক শক্তিশালী। শুধু তাই না, দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথেও শফিক শিকদারের দহরম মহরম হয়েছিল। আমরা কোনোভাবেই শিকদার গ্রুপের সাথে পেরে উঠছিলাম না। শোনা যাচ্ছিল আগামী সংসদ নির্বাচনে আমাদের পার্টি তাজুল ইসলামের পরিবর্তে শরীফ শিকদারকে মনোনয়ন দেবে। এটাই তাজুল ইসলামের মন খারাপের কারণ। আমি কি আপনাকে কোনোভাবে সাহায্য করতে পারি ভাই? জিজ্ঞাসা করলাম তাজুল ইসলামকে। পারো শিরিন, পারো। একমাত্র তুমিই আমাকে সাহায্য করতে পারো। আমি অনেক চিন্তা ভাবনা করেছি। তুমি ছাড়া অন্য কোনো উপায়ে শিকদারকে থামানো যাবে না। সেটা কিভাবে ভাই? তাজুল ইসলাম আমার কাছে এসে বসল, আমাকে নিচু গলায় বলল, শিকদারকে তুমি পটাবা, তার সাথে প্রেমের অভিনয় করবা। তোমাদের সখ্যতা একটু জমে উঠলেই শিকদারের নামে স্ক্যান্ডাল ছড়ানো হবে, তার রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ণ করা হবে। কিন্তু ভাই, এতে আমার রাজনৈতিক ক্যারিয়ারেরও তো ক্ষতি হবে। হবে না শিরিন, সে চিন্তাও আমি করেছি। শিকদারের নামে এমনভাবে স্ক্যান্ডাল ছড়ানো হবে যাতে তুমি হবা ভিকটিম। এতে তোমার ক্যারিয়ারের ক্ষতি তো হবেই না, বরং তুমি মানুষের সিম্প্যাথি পাবা। ততদিনে আমার জীবনে তাজুল ইসলামের অনেক ঋণ জমা হয়েছে। আমাকে তিনি অনেক সংকট থেকে উদ্ধার করেছেন। তাই প্রতিদান হিসেবে হলেও এবার আমাকে বাড়াতে হলো সাহায্যের হাত। তাতে যদি আমার নিজের ক্ষতিও হয়, তবুও কাজটা আমাকে করতে হবে। তাছাড়া আমার সকল ক্ষমতার উৎস হচ্ছে তাজুল ইসলাম। তিনি যদি ক্ষমতায় না থাকেন তাহলে আমিও থাকব না। আমি তাই নিজের স্বার্থেই তাজুল ইসলামের প্ল্যান অনুযায়ী কাজ করতে রাজি হলাম। তাজুল ইসলাম আমাকে সব শিখিয়ে দিলেন। আমি ওনার প্ল্যান আর নিজের বুদ্ধি মিশিয়ে শুরু করলাম নতুন এক নাটক, শরীফ শিকদারকে আমার প্রেমের ফাঁদে ফেলার নাটক। কারণে অকারণে আমি শিকদারের আশেপাশে ঘুরঘুর করতে লাগলাম, তার সাথে খাতির জমানোর চেষ্টা করতে লাগলাম। শিকদার জানত আমি তাজুল ইসলামের কত কাছের, তাই সে আমাকে প্রথম প্রথম পাত্তা দিত না, আমাকে সন্দেহের চোখে দেখত। আমি শিকদারের বিশ্বাস অর্জন করতে একদিন তার বাড়িতে গেলাম। শিকদার তখন বাড়িতে ছিল না। আমি গল্প শুরু করলাম শিকদারের স্ত্রীর সাথে। ভাবটা এমন যেন আমি শিকদারের স্ত্রীর সাথে দেখা করতেই এই বাড়িতে এসেছি। এমনিতেই ভাবি আমাকে নামে চিনতেন, কিন্তু কোনোদিন ওনার সাথে আমার সরাসরি কথা হয়নি। শিকদারের স্ত্রী ছিলেন একজন সাদা মনের মানুষ। তিনি পৃথিবীর সবাইকেই বিশ্বাস করতেন। তাই শিকদার ভাবির সাথে খাতির জমাতে আমার সময় লাগল না। ভাবির সাথে খাতিরের সুবাদে শিকদার বাড়িতে আমার যাওয়া আসা আরও নিয়মিত হল। এভাবে কিছুদিন চলার পর একদিন শিকদার আমাকে সরাসরি জিজ্ঞাসা করল, ব্যাপার কি শিরিন, তুমি যে আমার বাড়িতে আসো এটা কি তাজুল ইসলাম জানে? তুমি তো তাজুল ইসলামের পালিত কুত্তা, তা আমার বাড়িতে আসার আগে তুমি তোমার মনিবের অনুমতি নিয়েছ তো? শিকদার ভাই, আপনিও তো একসময় তাজুল ইসলামের পালিত কুত্তা ছিলেন, কি ছিলেন না? ফালতু কথা বলবো না শিরিন, পরিষ্কার করে বলো, আমার কাছে তুমি কি চাও? ঐক্য। আমি ঐক্য চাই শিকদার ভাই। মানে? মানে আমি আপনার সাথে হাত মেলাতে চাই। তোমাকে আমি বিশ্বাস করব কেন? দেখুন শিকদার ভাই, রাজনীতিতে বিশ্বাসঘাতকতা একটা অতি দরকারি জিনিস। বিশ্বাসঘাতকতার মাধ্যমে যার বুদ্ধি বেশি সেই ক্ষমতায় যায়। তোমার কথা আমি ঠিক বুঝলাম না শিরিন। ঠিক আছে, আপনাকে বুঝিয়ে বলছি শিকদার ভাই। আপনি নিশ্চয়ই মৌমাছিদের জীবনের কথা জানেন।
সেখানে কি হয়? মৌমাছিরা কিভাবে বাঁচে? মৌমাছির জীবন হচ্ছে পৃথিবীর সবচেয়ে নিয়মতান্ত্রিক জীবন। তারা সবসময় একে অন্যকে সহায়তা করে। মৌমাছিরা হচ্ছে রাজতন্ত্রের পারফেক্ট উদাহরণ। তাদের সমাজে রানী আছে, সৈনিক আছে, আছে শ্রমিক। রানীর আদেশ সৈন্যরা মান্য করে, শ্রমিকরা মান্য করে। রানী যখন এক জায়গা থেকে অন্য জায়গায় মাইগ্রেশন করে, তখন পুরো সাম্রাজ্য তার পিছন পিছন যায়, যাকে বলে অ্যাবসোলিউট চেইন অফ কমান্ড। লক্ষ লক্ষ বছর ধরে চলে আসছে এই চেইন অফ কমান্ড। আইনের শাসন বলে যদি সত্যি কিছু থেকে থাকে, তাহলে সেটা আছে মৌমাছিদের সমাজে। তবে মৌমাছিদের সমাজে যেটা নেই সেটা হচ্ছে বিশ্বাসঘাতকতা। আর এই কারণে তাদের সমাজে যেমন অবনতি নেই, তেমন উন্নতিও নেই। অন্যদিকে মানুষের সমাজের কথা একবার চিন্তা করেন। অতি প্রাচীনকাল থেকে রাজরাজাদের দরবারে চলে আসছে বিশ্বাসঘাতকতা। বিশ্বাসঘাতকতার কারণে যার বুদ্ধি বেশি সেই ক্ষমতায় যাচ্ছে। ফলাফল মানুষের সমাজে ব্যাপক উন্নতি। আমরা তীর ধনুক থেকে শুরু করে অ্যাটম বোমা পর্যন্ত বানিয়েছি। ন্যাচারাল ফুডের বদলে বানাচ্ছে অর্গানিক ফুড। মৌমাছিরা কি সেটা পেরেছে? পারেনি। কারণ তাদের সমাজে বিশ্বাসঘাতকতা নেই, নেই প্রতিযোগিতা। তাই চতুর মৌমাছিরা কোনোদিন ক্ষমতায় যেতে পারবে না, রানী হতে পারবে না। লেকচার থামাও শিরিন। আমাকে ধমক দিলেন শরীফ শিকদার। তোমার পরিকল্পনা কি তা আমাকে পরিষ্কার করে বলো। আমার প্ল্যান খুব সিম্পল শিকদার ভাই। কিছুদিন আগেও আমাদের পার্টি চলত তাজুল ইসলামের কথায়। সব ক্ষমতা ছিল তার একার হাতে। কিন্তু এখন সে অবস্থান নেই। শিকদার গ্রুপ এখন তাজুল ইসলামকে সরাসরি চ্যালেঞ্জ করছে। যদিও দলে এখনও তাজুল ইসলামের ক্ষমতা শরীফ শিকদারের ক্ষমতার চেয়ে বেশি, কিন্তু এই অবস্থা বেশি দিন থাকবে না। তাজুল ইসলামের ক্ষমতা দিন দিন কমছে, আর শরীফ শিকদারের ক্ষমতা দিন দিন বাড়ছে। ফলে এখনই সময় শরীফ শিকদারের সাথে হাত মেলানোর। ব্যাস, এটাই আমার প্ল্যান। আমি এসেছি আপনার সাথে হাত মেলাতে। সেদিন শিকদার আমাকে বিশ্বাস করেছিল, আর সেদিন থেকেই আমি শিকদার পরিবারের একটা আপন অংশ হয়ে উঠেছিলাম। শিকদারের বাচ্চাদের জন্মদিনে আমাকে দাওয়াত দেওয়া হতো সবার আগে। ভাবি শপিং করার সময় আমাকে খোঁজ করতেন। বাড়িতে কোনো কারণে ভালো রান্নাবান্না হলে আমাকে খবর পাঠানো হতো। আমি আসতে না পারলে ভাবি আমার বাড়িতে তরকারি পাঠাতেন। আমি যখন শিকদার পরিবারের ড্রয়িং রুমে বসে শরীফ শিকদারের সাথে গল্পগুজব করতাম, তখন আমাদের সাথে শিকদার ভাবিও থাকতেন। ভাবি থাকলে আমি শিকদারের সাথে অতি স্বাভাবিক আচরণ করতাম। কিন্তু যখনই ভাবি উঠে যেতেন ড্রয়িং রুম থেকে, তখনই আমার চোখের দৃষ্টি যেত বদলে। আমি শিকদারের দিকে বাঁকা চোখে তাকাতাম। অর্থপূর্ণ সেই দৃষ্টিতে আর কিছুই থাকতো না, থাকতো শুধু আহ্বান, কামুক আহ্বান, যাকে বলে ইরোটিক লুক। শিকদার পেশায় একজন উকিল, শুধু তাই না, সে একজন ধূর্ত রাজনীতিবিদও বটে। ফলে আমার দৃষ্টির অর্থ বুঝতে শিকদারের একেবারেই সময় লাগেনি। আমি শিকদারের সাথে শুধু তার বাড়িতেই দেখা করতাম না, নানান অজুহাতে আমি তার অফিসেও যেতাম। এমন সময় যেতাম যখন অফিসে শিকদার একা থাকত। ওর অফিসে যাবার সময় আমার পোশাক আশাকও হতো ভিন্ন। আমি শিকদারের অফিসে এমন সব পোশাক পরে যেতাম যেগুলো আমার শরীরকে ঢাকার বদলে আরও বেশি করে খুলে দিত। আমি টাইট ফিট পোশাক পরে যখন ওর অফিসে যেতাম, তখন আমার শরীরের প্রতিটি ভাঁজ স্পষ্ট হয়ে উঠত। আমার ভরার যৌবনের প্রতিটি ঢেউ আছড়ে পড়ত শরীফ শিকদারের চোখের সামনে। আমাকে সেই পোশাকে দেখে পাগল হয়ে যেত শরীফ শিকদার। ও শরীরে কামনার প্রতিটি বাতি একসাথে জ্বলে উঠত। আমি শরীফ শিকদারের চোখে দেখতে পেতাম লালসার আগুন। অবশ্য এই কারণে আমি শিকদারকে কোনো দোষ দেই না। জৈবিক প্রবৃত্তিকে নৈতিকতা দিয়ে খুব বেশি মানুষ নিয়ন্ত্রণ করতে পারে না। প্রবৃত্তির কাছে হার মানে মানুষের নৈতিকতা। আমি তখন নিজেকে গন্ধম ফলে পরিণত করেছিলাম, আর নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আকর্ষণ সব সময় তীব্র হয়। শিকদারের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হওয়া সম্ভব না। ইতিহাস সাক্ষী, গন্ধম ফল দেবতাদেরও পথভ্রষ্ট করেছে, তাদের দেবালয় ছাড়া করেছে। আর শিকদার তো একজন মানুষ। শরীফ শিকদার তখন আমার রূপ এবং কলার কাছে সম্পূর্ণ পরাজিত হয়েছিল। আমার সঙ্গ পাবার জন্য সে মরিয়া হয়ে উঠেছিল। আমি ইশারা করলে শরীফ শিকদার জাহান্নামের পথেও পা বাড়াতে পারত। আমার বিনিময়ে
সে ঘর সংসার ছাড়তেও রাজি ছিল। ঠিক তেমনই এক সময়ে আমি একদিন শরীফ শিকদারকে বললাম, আজ রাতে আপনার দাওয়াত শরীফ ভাই, আপনার সাথে আমি একান্তে কিছুটা সময় কাটাতে চাই, আপনি কি আসবেন? আসব, উত্তর দিল শরীফ শিকদার। নিশ্চয়ই আসব। তুমি ডাকলে আমি কি না এসে থাকতে পারি? সেই ক্ষমতা কি আমার আছে? আমি শিকদারের চেহারায় এমন এক খুশির ঝলক দেখলাম যেন সে পৃথিবীর সবচেয়ে বড় লটারিটা জিতেছে, সেটাও টিকিট না কিনে। আমি হাসতে হাসতে বললাম, কোথায় দাওয়াত সেটা জানতে চাইলেন না যে? আমি তো আপনাকে বিপদেও ফেলতে পারি। যে বিপদ শিরিনকে আরও কাছে নিয়ে আসবে, আমি সেই বিপদকেও স্বাগত জানাই। আমার চোখে চোখ রেখে গম্ভীর গলায় বলল শরীফ শিকদার, তাহলে আজ রাতে আমার বাড়িতে আসবেন, আমি আপনাকে নিজ হাতে খাওয়াবো। সেই রাতে আমার বাড়িতে এলো শরীফ শিকদার। আমার জন্য একটা দামি উপহারও নিয়ে এলো। উপহারটা ছিল একটা হীরার নেকলেস। শিকদারের প্ল্যান ছিল ডিনার শেষে সে নিজের হাতে আমাকে নেকলেসটা পরিয়ে দেবে, কিন্তু শিকদার সেটা করতে পারেনি। আমাকে নেকলেসটা পরানোর আগেই খুন হয়েছিলেন শরীফ শিকদার। আপনি শরীফ শিকদারকে খুন করেছিলেন শিরিন বানু? আমি জিজ্ঞাসা করলাম। না, আমি তাকে খুন করিনি, দৃঢ় গলায় উত্তর দিলেন শিরিন বানু। কিন্তু আদালতে প্রমাণ হয়েছে আপনিই শরীফ শিকদারকে খুন করেছেন। খুনের দায়ে আপনি 12 বছর জেলও খেটেছেন। কামাল সাহেব, আমি শিকদারকে আহত করতে চেয়েছিলাম, নিহত না। আমার আর তাজুল ইসলামের প্ল্যান ছিল আমার ঘরের গোপন ক্যামেরায় শিকদারের আর আমার কিছু অন্তরঙ্গ ছবি তোলা হবে। ছবিগুলো এমনভাবে তোলা হবে যাতে দেখা যাবে শরীফ শিকদার আমার সাথে জোর জবরদস্তি করছে। পরে সেই ছবি দেখিয়ে শিকদারকে ব্ল্যাকমেইল করবে তাজুল ইসলাম। কিন্তু তাজুল ইসলাম তার কথা রাখেনি। সে আমার সাথেও বিশ্বাসঘাতকতা করেছিল। সে খুন করেছিল শরীফ শিকদারকে, আর আমাকে ফাঁসিয়েছিল সেই খুনের দায়ে। কিভাবে বলছি। বন্ধু আর শত্রুর মধ্যে পার্থক্য হচ্ছে আপনার শত্রু আপনাকে ততটাই ক্ষতি করতে পারবে যতটা আপনি চিন্তা করতে পারবেন। কথাটা কেন বললেন শিরিন বানু? আমার প্রশ্নের উত্তরে শিরিন বানু লম্বা একটা দীর্ঘশ্বাস ছাড়লেন। তারপর নরম গলায় বললেন, তাজুল ইসলাম ছিলেন আমার সবচেয়ে ভালো বন্ধু, আমার প্রিয় বড় ভাই। আমি ভাবতাম আমি তাজুল ইসলামকে যতটা আপন ভাবি, তিনিও আমাকে ততটাই আপন ভাবেন। কিন্তু কামাল সাহেব, আমি তখনও জানতাম না স্বার্থ কি জিনিস। স্বার্থের কারণে ভাই ভাইকে খুন করে, ছেলে বাপ মাকে ঘরছাড়া করে, আর বন্ধু সেখানে তো অনেক দূরের সম্পর্ক। শরীফ শিকদার ছিল তাজুল ইসলামের শত্রু, আর আমি ছিলাম তাজুল ইসলামের বন্ধু। সেই সূত্রে শরীফ শিকদার ছিল আমারও শত্রু। আমি তাই সে রাতে তাজুল ইসলামের কথায় শরীফ শিকদারকে ফাঁসানোর সব পরিকল্পনা চূড়ান্ত করেছিলাম। কিন্তু আমি যখন শরীফ শিকদারকে ফাঁসানোর প্ল্যান করছিলাম, তখন ঘুণাক্ষরেও টের পাইনি যে তাজুল ইসলাম আমাকে এবং শরীফ শিকদারকে একসাথে ফাঁসানোর প্ল্যান বানাচ্ছে। শরীফ শিকদার যখন আমার ডিনারে আসতে রাজি হলো, তখন আমি তাজুল ইসলামকে বললাম, তাজুল ভাই, শিকদার আজ রাতে আমার বাড়িতে আসবে, একা আসবে। গুড, ভেরি গুড, আমাকে উত্তর দিলেন তাজুল ইসলাম। ওয়েল ডান শিরিন। তো তোমাদের ডিনারের মেনু কি? বিরিয়ানি, মাংস, সালাদ, সফট ড্রিঙ্ক, এইসব। সফট ড্রিঙ্ক? অবাক হলেন তাজুল ইসলাম। শিকদার কি সফট ড্রিঙ্ক খায় নাকি? সে খায় হার্ড ড্রিঙ্কস, মানে হুইস্কি। শিকদারের রক্তের গ্রুপ কি জানো? বি পজিটিভ, বি ফর ব্ল্যাক লেভেল। শিকদারের শরীরে অর্ধেক রক্ত আর অর্ধেক হুইস্কি। ডাক্তাররা যখন তাকে রক্ত দেয়, তখন রক্তের সাথে হুইস্কি মেশায়, অন্যথায় রক্ত শিকদারের শরীরে ম্যাচ করে না। আর তুমি সেই শিকদারের জন্য সফট ড্রিঙ্কস ব্যবস্থা করেছ? ভাই, হুইস্কি কোথায় পাওয়া যায় আমি জানি না। এক কাজ করো শিরিন, তুমি শিকদারের জন্য রান্নার ব্যবস্থা করো, আমি হুইস্কির ব্যবস্থা করছি। যথাসময়ে তোমার বাড়িতে ব্ল্যাক লেবেল পৌঁছে যাবে। গেলও তাই। শিকদারের আসার কথা ছিল রাত 10টায়।
রাত 9টার দিকে আমার বাড়িতে এলো একজন অপরিচিত মানুষ। সে আমার হাতে এক বোতল ব্ল্যাক লেবেল দিয়ে বলল, তাজুল ভাই আপনাকে এটা দিতে বলেছে। শরীফ শিকদার ঠিক রাত 10টায় এলো আমার বাড়িতে। টেবিলের উপর ব্ল্যাক লেবেলের বোতলটা দেখে তার জিহবায় যেন পানি এসে গেল। শিকদার আহ্লাদি গলায় আমাকে বলল, শিরিন, তুমি আমার জন্য ব্ল্যাক লেবেলের ব্যবস্থা করেছ? একেই বলে আত্মার টান। আমি আপনার জন্য সব ব্যবস্থাই করেছি শিকদার ভাই। আমার কথায় শিকদার আরও সাহস পেল। সে আমার দিকে কামুক দৃষ্টিতে তাকিয়ে আমার হাতে একটা গহনার বাক্স দিল। এটা কি শিকদার ভাই? তোমার পোশাক, উত্তর দিল শিকদার। আজ ডিনারের শেষে তোমার শরীরে থাকবে শুধু এই পোশাক, একটা হীরার নেকলেস। আমি নিজ হাতে এটা তোমাকে পরিয়ে দেব। আমি মুখে কিছুই বললাম না শিকদারকে, শুধু বাঁকা চোখে তার দিকে তাকালাম। তারপর গহনার বাক্সটা টেবিলের উপর রেখে দিলাম। জিনিসটা খুলে দেখো শিরিন, দেখো ওটা তোমার পছন্দ হয় কিনা। আমি বাক্সটা খুললাম, দেখলাম তার ভিতর একটা হীরার নেকলেস। এমন দামি জিনিস আমি আগে সত্যিই কোনোদিন দেখিনি। নেকলেসটা দুতি ছড়াচ্ছিল গহনার বাক্সের ভিতর। কি দেখেছ শিরিন? নেকলেসটা তোমার পছন্দ হয়েছে? এই নেকলেস অপছন্দ করার ক্ষমতা পৃথিবীর কারণ নেই শিকদার ভাই। ওটা নেকলেস না শিরিন, ওটা হচ্ছে হীরার শিকল। আজ আমি তোমাকে হীরার শিকলে বন্দি করব শিরিন। এখন আমার জন্য এক প্যাক হুইস্কি বানাও, শুধু বরফ আর হুইস্কি, নো ওয়াটার, নো কোকাকোলা। আমি হুইস্কি বানিয়ে বসলাম শরীফ শিকদারের সামনে। সে কি শিরিন, তোমার ড্রিঙ্ক কোথায়? আমি মদ খেতে পারি না শিকদার ভাই, গন্ধ লাগে। দ্যাটস গুড, আই লাইক ইট। ধ্রুপদী ভারতীয় রমণীদের মদ্য পরিবেশনায় মানায়, পান করায় মানায় না। এরপর শরীফ শিকদার শুরু করল মদ্যপান। তার হাত ছিল মদের গ্লাসে, আর চোখ ছিল আমার শরীরে। আমাকে সে একটার পর একটা শায়েরি শোনাচ্ছিল, গজল শোনাচ্ছিল কবিতা। তখন শিকদার ভীষণ রোমান্টিক হয়ে উঠেছিল। কিন্তু একটু পরেই এমন এক ঘটনা ঘটল যেটার জন্য আমি একেবারেই প্রস্তুত ছিলাম না। আমি ভাবতেও পারিনি আমার বাড়িতে এমন কিছু ঘটতে পারে। হঠাৎ শরীফ শিকদার কেমন জানি ছটফট করতে শুরু করল। সে সোফায় বসে থাকতে পারছিল না, তার হাত পা কাঁপছিল, শরীর দরদর করে ঘামছিল। আমি শিকদারকে জিজ্ঞাসা করলাম, এমন করছেন কেন শিকদার ভাই? আপনার কি খারাপ লাগছে? আমার কেমন জানি লাগছে শিরিন, আমার গলা বুক জ্বলে যাচ্ছে, সবকিছু অন্ধকার হয়ে আসছে, আমি কিছু দেখতে পাচ্ছি না। আমি সোফা থেকে উঠে তাড়াতাড়ি শরীফ শিকদারের পাশে গেলাম। সে আমার একটা হাত শক্ত করে ধরল। আমি মারা যাচ্ছি শিরিন, আমি মারা যাচ্ছি, আমাকে তুমি বাঁচাও শিরিন। এটাই ছিল শরীফ শিকদারের জীবনের শেষ কথা। সে তারপর শুরু করেছিল রক্তবমি। শিকদারের নাক মুখ দিয়ে তখন সমানে রক্ত বের হচ্ছিল। এত রক্ত আমি আমার জীবনে দেখিনি। আমি তখন খুব ভয় পেয়েছিলাম, কি করব বুঝতে পারছিলাম না। আমি ফোন দিলাম তাজুল ইসলামকে। ওনাকে বললাম, তাজুল ভাই, শিকদার রক্তবমি করছে, সে জ্ঞান হারিয়ে ফেলেছে, এখন কি করব? কোন শিকদার? আমাকে উত্তর দিলেন তাজুল ইসলাম। শরীফ শিকদার তাজুল ভাই। আমি কি শরীফ শিকদারকে চিনি? আপনি এসব কি বলছেন তাজুল ভাই? শরীফ শিকদার মানে আমাদের পার্টির শিকদার। তা সে রক্তবমি করছে কেন? বললেন তাজুল ইসলাম। এটাই তো বুঝতে পারছি না তাজুল ভাই, এখন কি করব? আমার খুব ভয় লাগছে তাজুল ভাই। আরে তুমি তো আজব মেয়ে, তোমার প্রেমিক রক্তবমি করছে আর তুমি আমাকে জিজ্ঞাসা করছো এখন কি করব? তোমার যা ইচ্ছা তাই করো। তাজুল ভাই, আপনি আমার সাথে এভাবে কথা বলছেন কেন? আপনার মাথা ঠিক আছে তো? কিভাবে কথা বলছি? দেখুন শিরিন, এত রাতে আপনাদের লীলা কাহিনী শোনার কোনো ইচ্ছা আমার নেই। আপনি ফোন রাখুন, আমি এখন ঘুমোবো। এরপর তাজুল ইসলাম ফোন রেখে দিলেন। আমি সেদিন তাজুল ইসলামের অদ্ভুত আচরণের কারণ প্রথমে বুঝতে পারিনি। তাজুল ইসলামকে নিয়ে ভাবার মতো মনের অবস্থাও তখন আমার ছিল না।
শরীফ শিকদারের আচানক অজ্ঞান হয়ে যাওয়া, রক্তবমি করা, এসব দেখে আমি খুব ভয় পেয়েছিলাম। কি করব কিছুই বুঝতে পারছিলাম না। হঠাৎ আমার মনে হলো অ্যাম্বুলেন্সের কথা। আমি অ্যাম্বুলেন্সে ফোন দিলাম। একটু পরেই অ্যাম্বুলেন্স এলো। শরীফ শিকদারকে হাসপাতালে নেওয়া হলো। আমিও গেলাম তার সাথে। কিন্তু শিকদারকে বাঁচানো গেল না। হাসপাতালের ডাক্তাররা বলল তার মৃত্যু অনেকক্ষণ আগেই হয়েছে। আমি তখন বুঝতে পারলাম তাজুল ইসলাম কেন আমার সাথে অদ্ভুত আচরণ করেছে, কেন সে আমার সাথে দূরত্ব বাড়াতে চাইছে। কারণ তাজুল ইসলাম খুন করেছে শরীফ শিকদারকে, এবং সেই খুনের ভার তাজুল ইসলাম আমার উপরে চাপাতে চায়। তাজুল ইসলাম কিভাবে শরীফ শিকদারকে খুন করলেন? আমি জিজ্ঞাসা করলাম শিরিন বানুকে। শিকদারকে খুন করতে তাজুল ইসলাম অতি প্রাচীন পদ্ধতি ব্যবহার করেছিলেন। তিনি শিকদারের হুইস্কির বোতলে বিষ মিশিয়ে দিয়েছিলেন। দুদিন পর যখন শিকদারের ময়নাতদন্তের রিপোর্ট বের হল, তখন জানা গেল শিকদারের মৃত্যুর কারণ বিষ প্রয়োগ। তার রক্তে প্রচুর পরিমাণ অ্যালকোহল ও বিষ পাওয়া গিয়েছিল, যার অর্থ শরীফ শিকদারকে মদের সাথে বিষ মিশিয়ে খাওয়ানো হয়েছিল। সেদিনই পুলিশ আমাকে গ্রেফতার করল, আমার বাড়ি তল্লাশি করল। আমার রান্নাঘরের এক গোপন কোণায় পাওয়া গেল একটা বিষের শিশি। তাতে ছিল সেই বিষ, যে বিষ পাওয়া গিয়েছিল শিকদারের রক্তে। তাজুল ইসলাম কথায় কথায় বলতেন, আমি যখন কোনো প্ল্যান বানাই তখন সেই প্ল্যানে কোনো ছিদ্র রাখি না। আমার ক্ষেত্রেও তাজুল ইসলাম নিশ্ছিদ্র প্ল্যান বানিয়েছিলেন। তাজুল ইসলাম কখন, কিভাবে আমার বাড়িতে বিশেষ শিশি লুকিয়ে রেখেছিলেন তা আমি আজও জানতে পারিনি। তারপর কি হলো শিরিন বানু? তারপর শিকদারের লাশ নিয়ে সবচেয়ে বেশি মায়া কান্না কাঁদলেন তাজুল ইসলাম। সবার সামনে তিনি বলতে লাগলেন, শরীফ শিকদারের মৃত্যুতে আমাদের দলের অপূরণীয় ক্ষতি হয়েছে। শিকদারকে আমি ছোট ভাইয়ের মতো স্নেহ করতাম। সে ছিল আমাদের আদর্শের সৈনিক। আমি শিকদার হত্যার বিচার চাই, খুনিকে ফাঁসির মঞ্চে দেখতে চাই। আমার বিরুদ্ধে শরীফ শিকদার হত্যার মামলাটাও তাজুল ইসলামই করলেন। ওনার ব্যারিস্টাররা কোর্টে বললেন, শিকদারের সাথে আমার দীর্ঘদিনের অবৈধ সম্পর্ক ছিল। আমি নাকি অনেক দিন থেকেই বিয়ের জন্য শিকদারকে চাপ দিচ্ছিলাম। বলছিলাম, আমাকে বিয়ে করো, বিয়ে না করলে আমি তোমাকে খুন করব। তাজুল ইসলাম সহ পার্টির অনেক সদস্য আমাদের এই অবৈধ সম্পর্কের সাক্ষী। শিকদার যখন আমাকে বিয়ে করতে ফাইনালি অস্বীকার করে, তখনই আমি তাকে খুন করি। এই খুনের মামলা অনেক দিন ধরে চলছিল। সারা দেশের মানুষ জানে এই মামলার কথা। আমার মামলাটা ছিল সংবাদপত্রের সবচেয়ে বিকৃত সংবাদ। জাতীয় দৈনিকে বড় করে ছাপা হতো আমার মামলার বিবরণী। কিন্তু এতদিন ধরে চলার পরও আইন আমার ন্যায্য বিচার করতে পারল না। আমার সাথেও আইন তাই করেছিল, যাকে আমরা বলি মিসক্যারেজ অফ জাস্টিস। আমার উকিল পরাজিত হল তাজুল ইসলামের ব্যারিস্টারদের কাছে। কোর্ট তার রায়ে বলল, আমি যে শরীফ শিকদারকে খুন করেছি সেটা সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। খুনের দায়ে আমার 12 বছরের সশ্রম কারাদণ্ড হল। প্রতিটি সংবাদপত্রে ছাপা হলো সেই খবর। সাথে এটাও লেখা হলো কেন আমার ফাঁসির বদলে 12 বছরের জেল হয়েছে। সংবাদপত্রের মাধ্যমে সারা দেশে সংবাদ তো পৌঁছালো, কিন্তু সত্য পৌঁছালো না। কেউ জানতে পারল না খুনি শিরিন বানু না, খুনি হচ্ছে তাজুল ইসলাম। আমার দিকে তাকা অনুষ্ঠানে অনেকক্ষণ ধরে দেখানো হলো শিরিন বানুর গল্প। এবার আমি গেলাম তাজুল ইসলামের কাছে। এই পর্বে আমি তাজুল ইসলামকে জিজ্ঞাসা করলাম, জনাব তাজুল ইসলাম, আপনি আমাদের অনুষ্ঠানের শুরুতে বলেছিলেন আজ আপনি সব সত্যি কথা বলবেন। শুধু তাই না, আপনি কোনো সত্য গোপনও করবেন না। আশা করি আপনার সেই সৎ সাহসটা এখনো জীবিত আছে। কামাল সাহেব,
আছে। উত্তর দিলেন তাজুল ইসলাম। বুঝলেন কামাল সাহেব, আমার জীবনে সাহসের কোনো অভাব নেই, ওটা আমার প্রচুর পরিমাণে আছে। আপনার সাহসটা কি সৎ না অসৎ? দেখুন কামাল সাহেব, সৎ কাজ করতে সাহস লাগে না। মানুষ সৎ কাজ করে নিজের তাগিদ থেকে, বিবেকের তাড়না থেকে। সেখানে সাহসের ভূমিকা খুবই নগণ্য। তবে অসৎ কাজ করতে সাহস লাগে, প্রচুর পরিমাণে সাহস লাগে। ঠিক আছে, দেখি আপনার সাহসের বহর। বলুন, শরীফ শিকদারকে কি আপনি খুন করেছিলেন? ইয়েস, বললেন তাজুল ইসলাম। শিরিন বানুকে কি আপনি মিথ্যা খুনের মামলায় ফাঁসিয়েছিলেন? ইয়েস। এমন খুন আপনি নিশ্চয়ই আরও করেছেন? না, করিনি। করার দরকার হয়নি, দরকার হলে করতাম। শরীফ শিকদারের খুনের জন্যে আপনার কি কোনো অনুশোচনা আছে? হ্যাঁ আছে, অনুশোচনা আছে, কিন্তু অপরাধ বোধ নেই। কেন নেই? খুন করা কি অপরাধ না? দেখুন কামাল সাহেব, আপনাকে ব্যাপারটা একটু ব্যাখ্যা করা দরকার। চলুন আমি আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করি। ধরুন আমি আপনার নাকে একটা ঘুষি মারলাম, এক ঘুষিতে আপনার নাক ফাটিয়ে দিলাম, তাহলে কি আমি কোনো অপরাধ করলাম? নিশ্চয়ই অপরাধ করলেন। বিনা কারণে আপনি আমার নাক ফাটালেন, আর সেটা অপরাধ হবে না? অবশ্যই অপরাধ। কিন্তু ধরেন আপনি আমার সাথে বক্সিং খেলছিলেন, আমি ঘুষিটা আপনাকে তখন মেরেছিলাম, তাহলে কি আমার কোনো অপরাধ হবে? না, সেটা আপনার অপরাধ না। কেন? কারণ আপনি খেলা করতে গিয়ে আমাকে ঘুষি মেরেছেন। বক্সিং খেলার নিয়মই হচ্ছে একে অন্যকে ঘুষি মারা। মানে আপনি আমার সাথে বক্সিং খেলতে না গেলে আমি আপনাকে ঘুষি মারতাম না, তাই তো? আপনি কি বলতে চান তাজুল ইসলাম? আমি বলতে চাই প্রতিটা খেলারই কিছু নিয়ম আছে কামাল সাহেব। আপনি যে খেলায় খেলতে যান না কেন, সেই খেলার নিয়মগুলোকে আপনার মানতেই হবে। ক্ষমতায় যাওয়া এবং ক্ষমতায় টিকে থাকার যুদ্ধটাও একটা খেলা। এই খেলারও কিছু নিয়ম আছে। আপনি যদি মৃত্যুকে ভয় পান তাহলে যুদ্ধ করতে পারবেন না। আমি শরীফ শিকদারের সাথে যা করেছি, আমার জায়গায় শিকদার থাকলে সেও তাই করত। মারো অথবা মরো, এটাই রাজনীতির খেলার নিয়ম। এই নিয়মেই রাজনীতির খেলা চলছে এবং চলবে। দেখুন তাজুল ইসলাম, আপনি টেলিভিশনের পর্দায় লক্ষ কোটি মানুষের সামনে স্বীকার করলেন আপনি শরীফ শিকদারকে খুন করেছেন। আমি আপনার এই স্বীকারোক্তির ওপর ভিত্তি করে শিকদার হত্যা মামলাটা আবার চালু করতে পারি। সেই মামলায় আপনার ফাঁসিও হতে পারে। আপনি কি ব্যাপারটার গুরুত্ব বুঝতে পারছেন? আপনি সেটা করতে পারবেন না কামাল সাহেব। কেন পারবো না? কারণ আমি জীবনের খেলায় 1 নম্বর খেলোয়াড়, যাকে বলে সাক্ষাৎ শয়তান। আমি সব সময় ঠিক সময়ে বেঠিক কাজটা করি, এই এখন যেমন করলাম। আপনার কথা আমি ঠিক বুঝলাম না তাজুল ইসলাম। আপনি যদি আমার নামে আবার মামলা শুরু করেন কামাল সাহেব, তাহলে সাথে সাথেই সেই মামলার রায় হবে না, মামলা চলবে। সাক্ষী প্রমাণ আবারও আসবে, সেসব সাক্ষী প্রমাণের এক্সামিন হবে, ক্রস এক্সামিন হবে, তারপর রায় আসবে, যেটা কম করে হলেও কয়েক বছরের ব্যাপার। কিন্তু আমার হাতে অত সময় নেই। আপনাকে আগেই বলেছি, আমি অনেক দিন ধরেই ক্যান্সারে ভুগছি। বহুদিন ধরেই আমার চিকিৎসা চলছে। এখন আমি ডাক্তারদের ক্ষমতার বাইরে। আমার হাতে বড়জোর মাস 3 সময় আছে। ডাক্তাররা বলেছে আমার কপাল যদি খুব ভালো হয় তবেই আমি 3 মাস পর্যন্ত এই পৃথিবীতে থাকতে পারবো। তবে আমার তার আগেই চলে যাবার সম্ভাবনা 99%। আপনি যদি আমার বিরুদ্ধে মামলা করেনও কামাল সাহেব, তবে শাস্তি হবার আগেই আমার মৃত্যু হবে। আমি আমার সেই শাস্তিকে মৃত্যু দিয়ে ঠেকাবো। মৃত্যুকে ঢাল হিসেবে ব্যবহার করে আমি জীবন থেকে পালাবো। আপনি আমাকে ধরতে পারবেন না। বুঝলেন কামাল সাহেব, এই জীবনটা হচ্ছে একটা খেলা। আমি সেই খেলার দক্ষ খেলোয়াড়। আমাকে হারানো অসম্ভব। দেখুন, আপনি নিজের চোখেই দেখুন, আমি কেমন অকপটে আমার অপরাধের কথা টেলিভিশনের ক্যামেরার সামনে বললাম, সমগ্র জাতিকে বললাম, অথচ কেউ আমাকে শাস্তি দিতে পারবে না। আমি আমার মৃত্যুকে এবার দাবার চাল হিসেবে ব্যবহার করলাম। একেই বলে খেলা কামাল সাহেব, একেই বলে খেলা। আপনি কি মৃত্যুকে ভয় পান না তাজুল ইসলাম? কামাল সাহেব, আপনি কি জানেন পৃথিবীতে প্রতিদিন যত মানুষ ক্যান্সারে মারা যায় তার চেয়ে অনেক বেশি মানুষ আত্মহত্যা করে? মৃত্যুকে সবাই ভয় পেলে কি এত মানুষ আত্মহত্যা করতে পারে?
আপনি আমার প্রশ্নের উত্তর দিলেন না তাজুল ইসলাম। আপনি কি মৃত্যুকে ভয় পান না? কামাল সাহেব, মৃত্যু এখন আমার জন্য আশীর্বাদ। আমি প্রতিদিন এখন কি পরিমাণ শারীরিক যন্ত্রণা সহ্য করি সেই সম্পর্কে আপনার কোনো ধারণা নেই। এই যে আমি আপনার সামনে বসে আছি, আপনার সাথে কথা বলছি, অথচ আমি আমার শরীরে যে কত ভয়াবহ যন্ত্রণা অনুভব করছি সেটা একমাত্র আমিই জানি। কামাল সাহেব, আমার কাছে এখন মৃত্যু মানে সকল যন্ত্রণা থেকে মুক্তি। আমি এখন প্রতি মুহূর্তে আমার মৃত্যু কামনা করি। যে মানুষ সারাক্ষণ মৃত্যুর অপেক্ষায় বসে থাকে তাকে আপনি কি দিয়ে পরাজিত করবেন কামাল সাহেব? তাজুল সাহেব, আপনাকে পরাজিত করা আমার উদ্দেশ্য না। আপনি আমার আরেকটা প্রশ্নের উত্তর দেন। এটাই আপনার কাছে আমার শেষ প্রশ্ন। প্রশ্ন করুন। আপনি কি মনে করেন আপনার মতো রাজনীতিবিদ এদেশে আরও জন্মানো উচিত? আমার মনে করা না করায় কিছুই আসে যায় না কামাল সাহেব। ইতিহাস সাক্ষী, আমার মতো ইবলিশ অতীতেও জন্মেছে, বর্তমানেও জন্মাচ্ছে এবং ভবিষ্যতেও জন্মাবে। মানুষ আসলে কেন অপরাধ করে জানেন কামাল সাহেব? কেন? কারণ প্রকৃতি আমাদের যতখানি দিতে পারে আমরা তার চেয়েও বেশি লোভ করতে পারি। আমাদের মস্তিষ্কের কল্পনা করার ক্ষমতা অসীম, তাই আমাদের লোভেরও কোনো সীমা পরিসীমা নেই। এই কারণেই মানুষ অপরাধ করে। মানুষ তো ভালো কাজেও তার অসীম কল্পনা শক্তিকে ব্যবহার করতে পারে তাজুল ইসলাম, কি পারে না? অবশ্যই পারে, হাজারবার পারে। মানুষ সেটা করেও, আর করে বলেই এই পৃথিবীতে আমার মতো ইবলিশ যেমন আছে তেমনি ফেরেশতার মতো মানুষও আছে। বুঝেন কামাল সাহেব, আসলে মানুষ এমনই ডিজাইনের এক জৈবিক মেশিন যে সে তার অসীম শক্তিকে ভালো কিংবা খারাপ যে কোনো রাস্তায় ব্যবহার করতে পারে। ধর্মীয় ভাষায় যাকে বলে ফ্রি উইল। তাই তো সৃষ্টির আদিকাল থেকে চলে আসছে ভালো আর মন্দের দ্বন্দ্ব। এই দ্বন্দ্ব পৃথিবীর ধ্বংসের আগ পর্যন্ত থাকবে। এই দ্বন্দ্বের মধ্য দিয়ে পৃথিবীর বিকাশ হবে। এটাই সৃষ্টির নিয়ম। এখানে ভালোর যেমন কোনো গুণ নেই, তেমনি মন্দেরও কোনো দোষ নেই। ভালো এবং মন্দ দুজনেই এই খেলার অপরিহার্য দুই খেলোয়াড়। তাই তো কামাল সাহেব, আপনি যদি আলো ফোটাতে চান তাহলে আপনার সবার আগে দরকার অন্ধকার। পৃথিবীতে খারাপ মানুষ যদি না থাকে তাহলে আপনি ভালো মানুষ বলবেন কাকে? সবাই যদি ভালো হয় তাহলে মানুষ আর পশুর মধ্যে কি পার্থক্য? পৃথিবীতে খারাপ গরু বলে কোনো গরু নেই, কিন্তু খারাপ মানুষ অনেক আছে। এটাই পৃথিবীর নিয়ম। কেন এই নিয়ম তার উত্তর আমি জানি না, কেউ জানে বলেও আমার মনে হয় না। আমি শুধু জানি মানুষ প্রকৃতির দাবার কোটে নিষ্প্রাণ কিছু দাবার গুটি ছাড়ার কিছুই না। আপনাকে আগেই বলেছি কামাল সাহেব, যেদিন আদমকে সৃষ্টি করা হয়েছে সেদিনই ইবলিশের জন্ম হয়েছে। এবার নন্দন টিভির পর্দায় দেখা গেল আমাকে, উপস্থাপক কামাল হোসেনকে। আমি দর্শকদের উদ্দেশ্যে বললাম, প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ এমন দুজন মানুষের গল্প শুনলেন যারা নাকি একদা একজন আরেকজনের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন, কিন্তু জীবন এদের সাথে এমন খেলা খেলেছে যে তারা এখন একে অন্যের সবচেয়ে বড় শত্রু। আমরা আমাদের অনুষ্ঠানের শুরুতে বলেছিলাম, নিউরোলজিস্টের মতে মানুষের চোখের দৃষ্টির বিশেষ ক্ষমতা আছে। দুজন মানুষ যদি 5 মিনিট একে অন্যের দিকে তাকিয়ে থাকে তাহলে তাদের মধ্যে বিশেষ কানেকশন তৈরি হয়। সেই কানেকশন এতই শক্তিশালী যে মানুষ তার শত্রুকেও ক্ষমা করে দিতে পারে। তাছাড়া আমরা গানে কবিতায় প্রায় শুনি, চোখ হচ্ছে মনের দরজা। কোনো কোনো কবি বলে থাকেন, হৃদয়ে পৌঁছানোর সবচেয়ে শর্টকাট রাস্তা হচ্ছে চোখ। এখন আমরা দেখতে চাই নিউরোলজিস্টদের এই দাবি ঠিক কিনা, কবিদের কথা ঠিক কিনা। চোখ কি আসলেই হৃদয়ে পৌঁছানোর সবচেয়ে সহজ রাস্তা? প্রিয় দর্শক, আমরা এখন তাজুল ইসলাম এবং শিরিন বানুকে মুখোমুখি বসাবো। ওনারা 5 মিনিট একে অন্যের চোখের দিকে তাকিয়ে থাকবেন। মুখে কোনো কথা বলবেন না, কেবল একে অন্যের চোখে চোখ রাখবেন। দেখি ওনারা একে অন্যকে ক্ষমা করতে পারেন কিনা। এরপর টিভি পর্দায় দেখা গেল একটা বড় হলরুম। নরম এক আলো সেই হলরুমে। ব্যাকগ্রাউন্ডে বাজছে আলোর চেয়েও নরম এক করুণ মিউজিক। মিউজিকটা এমন যেন সে দূর থেকে বয়ে নিয়ে আসছে হাজারো স্মৃতির টুকরো। হলরুমে দুটো চেয়ার ছাড়া আর কোনো আসবাবপত্র নেই। চেয়ার দুটো মুখোমুখি বসানো। 2 চেয়ারের মধ্যকার দূরত্ব 1 মিটার। এক চেয়ারে বসে অন্য চেয়ারে বসা মানুষটার হাত ছোঁয়া যায়। আমরা প্রথমে শিরিন বানুকে আহ্বান করলাম একটা চেয়ারে বসার জন্য।
শিরিন বানু আসন গ্রহণ করার পর এলেন তাজুল ইসলাম, বসলেন শিরিন বানুর সামনের চেয়ারে। এবার ওনাদের চোখে চোখ রাখার পালা। তাজুল ইসলামের কয়েক সেকেন্ড সময় লাগলো শিরিন বানুর চোখে চোখ রাখতে। অন্যদিকে শিরিন বানু প্রথম থেকেই তাকিয়ে আছেন তাজুল ইসলামের দিকে। এখন ওনাদের 5 মিনিট একে অন্যের দিকে তাকিয়ে থাকার পালা। তাজুল ইসলাম এবং শিরিন বানু 14 বছর পর একে অন্যকে দেখছেন। ওনারা এই মুহূর্তে কি দেখছেন তা একমাত্র ওনারাই জানেন। আমি ক্যামেরার পিছনে দাঁড়িয়ে তাকিয়ে আছি ওনাদের দিকে। ক্যামেরার ফোকাস এখন দুজনের মুখের ওপর। ওনাদের মুখ দেখে বোঝা যাচ্ছে না ওনারা চোখ দিয়ে কি দেখছেন। শিরিন বানু এবং তাজুল ইসলাম একে অন্যকে শেষবার দেখেছিলেন সেই 14 বছর আগে। এই 14 বছরে বদলে গিয়েছে দুজনের শরীর, বার্ধক্য গ্রাস করেছে দুজনকেই। ওনারা হয়তো এখন সেটাই দেখছেন। বদলে যাওয়া মানুষটার মধ্যে হয়তো পুরনো মানুষটাকে খুঁজছেন। ঘড়ির কাঁটা অনুযায়ী ওনারা এখন 1 মিনিট ধরে তাকিয়ে আছেন একে অন্যের দিকে। এই 1 মিনিট আমি ওনাদের চোখের ভাষা পড়তে পারলাম না। তবে 2 মিনিট যেতেই বদলে গেল দৃশ্যপট। আমি দেখলাম শিরিন বানুর চোখ দুটো গলতে শুরু করেছে। তিনি এখন কাঁদছেন। আর তখনই দেখলাম তাজুল ইসলাম পকেট থেকে টিস্যু পেপার বের করে শিরিন বানুর দিকে বাড়িয়ে দিলেন। শিরিন বানু টিস্যু পেপার দিয়ে চোখ মোছার চেষ্টা করলেন, কিন্তু তার চোখে এত পানি যে টিস্যু পেপারের ক্ষমতা নেই সেই পানি শুকাতে পারে। ঘড়ির কাঁটায় যখন 3 মিনিট, তখন তাজুল ইসলাম কেমন জানি কেঁপে উঠলেন। তারপর তাজুল ইসলামও কাঁদতে শুরু করলেন। ওনার চোখের পানিও এখন শরীরের নিয়ন্ত্রণ মানছে না। উনি অঝরে কাঁদছেন, যেই কান্নার অর্থ আমার কাছে পরিষ্কার না। তাজুল ইসলামকে দেখে এখন আমার মায়াই লাগছে। ক্যান্সারে ক্ষয়ে যাওয়া জীর্ণ একটা শরীর এমনভাবে কাঁদছে যেন এটাই তার এই জীবনের শেষ কান্না। ক্যামেরার পিছনে দাঁড়িয়ে আমার মনে হচ্ছে পৃথিবীতে চোখের পানি পরীক্ষা করার যদি কোনো মাইক্রোস্কোপ থাকতো, তাহলে আমি ওনাদের চোখ থেকে কয়েক ফোঁটা পানি নিয়ে রাখতাম সেই মাইক্রোস্কোপের নিচে। দেখতাম ওনারা ঠিক কোন কষ্ট থেকে কাঁদছেন, ওনাদের চোখের পানিতে এই মুহূর্তে ঠিক কোন স্মৃতিগুলো বয়ে যাচ্ছে। তাজুল ইসলাম এবং শিরিন বানুর মুখে কোনো ভাষা নেই। চোখের পানি তাদের একমাত্র ভাষা। সেই ভাষাতে ওনারা আরও 2 মিনিট কথা বললেন। তারপর আস্তে আস্তে শিরিন বানু তাজুল ইসলামকে জিজ্ঞাসা করলেন, চশমা নিয়েছেন কবে? তা বছর 10 তো হবেই। অনেক কষ্টে কান্না মিশিয়ে উত্তর দিলেন তাজুল ইসলাম। একটা চুলও এখনো আর কালো নেই। মনে আছে তাজুল ভাই, আপনি সবসময় বলতেন যশোরের সেরা কালো চুল আমার মাথায়। অশ্রু ভেজা হাসি হাসতে হাসতে কথাগুলো বললেন শিরিন বানু। উত্তরে তাজুল ইসলাম কিছুই বললেন না, শুধু একটু হাসলেন। এমনভাবে হাসলেন যেন চোখের পানিটাও বুঝতে পারল না যে ঠোঁট দুটো হাসছে। ক্যান্সারের খবরটাও জানালেন না তাজুল ভাই? শিরিন বানুর এই কথায় শব্দ করে কেঁদে উঠলেন তাজুল ইসলাম। তারপর তিনি শিরিন বানুর একটা হাত চেপে ধরে বললেন, আমাকে তুমি ক্ষমা করো না শিরিন, আমি ক্ষমা পাবার যোগ্য না। আমাকে ক্ষমা করলে ক্ষমা শব্দটা তার সম্মান হারাবে। আমি ক্ষমা পাবার যোগ্য কোনোদিন ছিলাম না। এতক্ষণে 10 মিনিট সময় পার হয়ে গিয়েছে। তাজুল ইসলাম আর শিরিন বানু 5 মিনিট চোখে চোখ রাখার পর এখন তারা কথা বলছেন। আমি আরও কিছুক্ষণ ওনাদের কথা বলতে দিলাম, স্মৃতিচারণের সুযোগ দিলাম। তারপর শিরিন বানুকে একলা করে জিজ্ঞাসা করলাম, আপনি কি তাজুল ইসলামকে ক্ষমা করেছেন? হ্যাঁ, করেছি, উত্তর দিলেন শিরিন বানু। যে আপনাকে 12 বছর জেল খাটিয়েছে, যার কারণে আপনি যুবক বয়সে জেলে গিয়ে বৃদ্ধ হয়ে বাইরে এসেছেন, তাকে এত সহজে ক্ষমা করে দিলেন? হ্যাঁ, দিলাম কামাল সাহেব। কেন? জানি না কেন, তবে এখন মনে হচ্ছে নিউরোলজিস্টদের কথা আসলেই ঠিক। মানুষের চোখের দৃষ্টির অনেক ক্ষমতা। প্রকৃতি আমাদের চোখ শুধু দেখার কাজে ব্যবহারের জন্যই সৃষ্টি করেনি। চোখের আরও অনেক কিছু করার ক্ষমতা আছে। আমি যখন তাজুল ভাইয়ের চোখের দিকে তাকালাম, তখন আমার কি যে হলো তা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি কেবলই দেখতে পাচ্ছিলাম ওনার সাথে আমি কি চমৎকার সব সময় পার করেছি। আমাদের কত স্মৃতি। আমি ওনাকে একটু ঘৃণা করতে পারলাম না। আমার কেবলই মনে হচ্ছিল
ধোঁকা, প্রতারণা, ছলনা এসব শুধু মানুষের সমাজেই না, অন্যান্য প্রাণীকুলের মধ্যেও আছে। যেমন ফুল তার রং, গন্ধ দিয়ে মন ভোলায় ভ্রমরের। পৃথিবীতে অনেক প্রাণী আছে যারা তাদের শরীরের রং বদল করতে পারে, এক এক সময়ে এক এক রং ধারণ করতে পারে। প্রাণীবিজ্ঞানের ভাষায় যাকে আমরা বলি ক্যামোফ্লাজ। বহুরূপী এসব প্রাণীরা তাদের সকল ছলনা ব্যবহার করে হয় শিকার ধরতে অথবা শিকারের হাত থেকে বাঁচতে। প্রকৃতি এই রূপ বদলের ক্ষমতা মানুষকেও দিয়েছে। তাজুল ইসলামের মতো মানুষদের অনেক বেশি দিয়েছে। তাজুল ইসলাম তার সেই রং বদলের ক্ষমতাই আমার সাথে ব্যবহার করেছে। কিন্তু শিরিন বানু, শুধু এই অজুহাতে কি একজন অপরাধীকে ক্ষমা করা উচিত? সবাই যদি অপরাধীদের ক্ষমা করে দেয়, তাহলে সমাজের অবস্থা কি হবে? আমি সবার কথা জানি না কামাল সাহেব, আমি শুধু আমার কথা বলেছি। তবে একটা ব্যাপারে আপনার সাথে আমার কোনো দ্বিমত নেই। একজন অপরাধীর তার অপরাধের শাস্তি হওয়াই উচিত। কিন্তু সমস্যা কখন হয় জানেন কামাল সাহেব? সমস্যা হয় যখন আপনার সবচেয়ে কাছের মানুষটি আপনার সাথে প্রতারণা করে। কাছের মানুষকে ক্ষমা করাও কঠিন, আবার শাস্তি দেওয়াও কঠিন। দূরের অপরাধীকে খুব সহজেই শাস্তি দেওয়া যায়, ঘৃণা করা যায়, কিন্তু কাছের মানুষকে শাস্তি দিতে বুকে অনেক জোর থাকতে হয়। সেই জোর এখন আর আমার নেই। কে জানে, হয়তো এ কারণেই আমি তাজুল ইসলামকে ক্ষমা করেছি, তাকে আবার তাজুল ভাই বলে ডেকেছি। আমার দিকে তাকা অনুষ্ঠানটার প্রথম পর্ব প্রচারিত হবার পরই চারদিকে ব্যাপক গুঞ্জন শুরু হয়ে গেল। এই গুঞ্জনের প্রধান কারণ জনাব তাজুল ইসলাম। তাজুল ইসলাম এমনিতেই ছিলেন একজন বিতর্কিত রাজনীতিবিদ। তার উপর এবার যখন তিনি নিজ মুখে টেলিভিশনের লাইভ ক্যামেরার সামনে বললেন, আমি খুন করেছি শরীফ শিকদারকে, তখন এই খবর স্থান পেল জাতীয় দৈনিকের প্রথম পাতায়। কেউ লিখল তাজুল ইসলামের এখনই ফাঁসি হওয়া উচিত, কেউ আবার তার ক্যান্সারের প্রতি সহানুভূতি প্রকাশ করল। তারা লিখল, বাংলাদেশে তাজুল ইসলামের মতো রাজনীতিবিদ শুধু একজন নয়, এমন রাজনীতি অনেকেই করে। আইন করে কয়জনকে ফাঁসি দিবেন? রাজনীতিবিদদের যদি শুদ্ধ করতেই হয়, তাহলে প্রয়োজন রাজনৈতিক সিস্টেমের আমূল পরিবর্তন। বলা বাহুল্য, পত্রিকার এসব লেখালেখিতে রাজনৈতিক সিস্টেমের আমূল পরিবর্তন হবার সম্ভাবনা নিশ্চিতভাবে শূন্য। প্রতিবারের মতো এবারও পত্রিকাওয়ালারা কিছুদিন অনেক দামি দামি কথা লিখল পত্রিকার পাতায় পাতায়। অনেক কঠিন কঠিন রাজনৈতিক বিশ্লেষণে ভরিয়ে দিল পাতার পর পাতা। তারপর একসময় সবাই নেতিয়ে পড়ল, ব্যস্ত হয়ে উঠল অন্য একটি খবরের বিশ্লেষণ নিয়ে। তাজুল ইসলামের কথা সবাই বেমালুম ভুলে গেল। তবে এই ব্যাপক আলোচনা সমালোচনায় লাভ হলো আমার দিকে তাকা অনুষ্ঠানটা হলো সুপারহিট। দর্শকদের ৯৫% দারুণ পছন্দ করল অনুষ্ঠানটা। এরপর আমার দিকে তাকা অনুষ্ঠানের আরও ৫টি পর্ব প্রচারিত হলো। সেগুলো ছিল প্রথম পর্বের মতো আকর্ষণীয় এবং বিতর্কিত। ইচ্ছা করেই আমি আমার অনুষ্ঠান বিতর্কিত করলাম, কারণ বিতর্ক থেকেই আসে সমালোচনা, আলোচনা। যেখানে বিতর্ক নেই, সেখানে নতুন কোনো প্রশ্নও নেই। বাংলাদেশের টেলিভিশনের লক্ষ লক্ষ মানুষ দেখল আমাদের অনুষ্ঠান। শুধু টেলিভিশন নয়, ইউটিউবেও আমরা পেলাম লাখ লাখ ভিউ। আমার কাছে এলো হাজার হাজার মতামত, চিঠি, ইমেল। নন্দিনী ম্যাডাম আমাকে ওনার রুমে ডেকে বললেন, কংগ্রেচুলেশন কামাল, তোমার অনুষ্ঠান টিভি রেটিংয়ে ১ নম্বর হয়েছে। জনপ্রিয়তার সকল রেকর্ড ভঙ্গ করেছে তোমার অনুষ্ঠান। এখন তুমি রীতিমতো সেলিব্রিটি। বাংলাদেশের সবাই এখন তোমাকে চেনে, সম্মান করে। তুমি এখন হিরো কামাল, হিরো। না ম্যাডাম, কিছু মানুষ আমার অনুষ্ঠান একেবারেই পছন্দ করেনি। তারা আমার কাছে বাজে বাজে সব কমেন্ট পাঠিয়েছে। শোনো কামাল, কোনো দিন সবাইকে খুশি করার চেষ্টা করবা না, বললেন নন্দিনী ম্যাডাম। সবাইকে খুশি করা সম্ভব না। স্বয়ং খোদাও সবাইকে খুশি করতে পারেনি। কি পেরেছে? না ম্যাডাম। তাই ৫% অসন্তুষ্ট দর্শকদের নিয়ে ভাবার কোনো দরকার নেই। তুমি এখন হিরো, এটাই হচ্ছে সত্যি।
ম্যাডামের মুখে হিরো শব্দটা শুনতেই আমার মনে পড়ল বদর স্যারের কথা। বদর স্যার এখন বেঁচে নেই, কিন্তু ওনার কথাগুলো আমার কাছে এখনও বেঁচে আছে। স্যার বলেছিলেন, পৃথিবীতে প্রতিটা হিরোর যাত্রাই শুরু হয় জিরো থেকে হিরোতে পৌঁছানোর রাস্তা মাত্র একটা। সেই রাস্তাটার নাম হলো আইডিয়া। মাত্র 1 মাস আগেও আমি ছিলাম জিরো, লাল কালি দিয়ে আঁকা একটা বড় শূন্য। অথচ এখন আমি হিরো। মাত্র একটা আইডিয়া আমাকে জিরো থেকে হিরো করেছে, সেটাও মাত্র 1 মাস সময়ের মধ্যে। সেই আইডিয়া আর কিছু নয়, একটা টেলিভিশন অনুষ্ঠান, আমার দিকে তাকাও। শুনছিলেন মোহাম্মদ সাইফের উপন্যাস কালো অধ্যায়। পড়ছিলাম এর 7ম ও শেষ পর্ব। উপন্যাসটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। ভালো লাগলে কি লাইক করবেন, চাইলে শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।